সিগারেট দিস। এই দেরি করছিস কেন? সব খেলা বেলা চা, রাজনীতি দেরি করছিস কেন? পাড়ার মোড়ে হরির চায়ের দোকানে সন্ধ্যার মজলিস জমে উঠেছে। বিকেল 5টা থেকে রাত 9টা। রাস্তার পাশে এই চায়ের দোকানে অফিস ফিরতি ভদ্রলোক থেকে কলেজ পড়ুয়া যুবক, এলাকার ব্যবসায়ী থেকে বেকার ছেলে ছোকরাদের ঢল লেগেই থাকে। খাঁটি দুধের কড়া চা এবং খুব সস্তায় ঘুগনি পাউরুটি, ডিম টোস্টের জন্য বিখ্যাত হরির চায়ের দোকান। জনপ্রিয় হওয়ার আরও একটি আনুষঙ্গিক কারণও আছে। সেই কারণটি হচ্ছে বছর 50-এর কোটায় পার হওয়া হরির তন্নি যুবতী স্ত্রী মহুয়া। নামও যেমন, তার দৈহিক আন্দোলনের আবেশও সেই রকম। এমন কোনো পুরুষ নেই এই দোকানে এসে একবার দেখে দ্বিতীয়বার দৃষ্টি নিক্ষেপ করেনি। চায়ের কাপ ধুতে অধিষ্ঠিত সেই দীর্ঘাঙ্গী ভরাট সুন্দরী যুবতীকে আশেপাশের দোকানিরা নিজেদের মধ্যে বলা বলি করে। দুটো বউ মোড়ে শান্তি পেল না? একটা কচি মেঘ জোগাড় করে নিয়ে এসছে কোত্থেকে। এখন গতর দেখিয়ে চা বিক্রি করছে, সালা শয়তান যত সব। এলাকার সব চায়ের দোকান বন্ধ হয়ে গেল, একাই রাজত্ব করছে। কথাটা কিছুটা সত্যি তো বটেই। হরির এর আগে দুটো বিয়ে ছিল। প্রথম স্ত্রী প্রসবকালেই মারা যান, আর দ্বিতীয় স্ত্রী নিখোঁজ। অনেকেই বলে হরি চক্রান্ত করে মেরেছে নতুন মেয়েটাকে বিয়ে করবে বলে। হরির চরিত্রের তো বরাবর একটু দোষ ছিল। মদ্যপান করত, পতিতালয়ে মাঝে মাঝেই তার চরণের ধুলিও পড়ত। তবে এখন আর সেরকম কোনো কিছুই শোনা যায় না। সে ব্যবসাতে মন দিয়েছে। সকাল থেকে সন্ধ্যা তার দোকানে জনসমাগম। ক্যাশবাসকে তার প্রতিফলনও প্রগাঢ়। আগে যার দোকানে দিনে মেরে কেটে বড় জোর 20-25 খরিদ্দার আসত, এখন প্রায় 1000 ছাড়িয়েছে। হরি মন্দিরের পুজো করে। বাড়ির ছাদ করেছে কয়েকদিন আগেই, সাথে উঠোনে একটি মন্দির। নিঃসন্তান দম্পতির দোকানের কাজেই সারা দিন চলে যায়। হরি নিজেও জানে তাকে আর তার স্ত্রীকে নিয়ে কি কি কথা বলে মানুষে। সে সেসব কথায় আমল দেয় না, কারণ ব্যবসা দাঁড় করানোর জন্য তার স্ত্রী অক্লান্ত পরিশ্রম করে সারাটা দিন। সকালবেলায় উঠে ঘর উঠোন পরিষ্কার করা, গরুকে ঘাস কেটে খেতে দেওয়া, গরুর দুধ দোয়া, দোকান পরিষ্কার করা, ঘুগনি রান্না করা, চায়ের কাপ প্লেট ধোয়া মোছা ইত্যাদি। হরি ক্যাশ বাস্ক সামলায় আর বড় জোর বাজার করে। তারও তো বয়স হয়েছে, সে আর কত করতে পারে। প্রথম পক্ষের ছেলেটা তো জন্মাবার পর থেকেই মামার বাড়িতে থাকে। অনেকবার চেষ্টা করেছিল ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু পারেনি। কি দেখেই বা তারা দিত? মদখোর চরিত্রহীন হরির ভরসায় কি করে একটি মা মরা শিশুকে দেওয়া যায়? এই নিয়ে কোনো আক্ষেপও নেই হরির। তার দ্বিতীয় স্ত্রী তো পাশের ঘরের কাশ্মীরি শাল বিক্রেতার সঙ্গে পালালো। সেটা বেশি কেউ জানে না। তবে তার বর্তমান সময়ে তার বর্তমান সঙ্গী
এক কথায় দুর্ধর্ষ। কে কি বলল সেসব গায়ে মাখলে কি করে চলবে? তার নবযুবা স্ত্রী প্রচুর খাটতে পারে। তার ব্যবসা দাঁড় করানো তো শুধু নয়, কাতারে কাতারে এত খরিদ্দারের আনাগোনা। কিছুটা তার স্ত্রীর চেহারার জন্য। এই তো সেদিন চা খেতে খেতে কয়েকজন অফিস ফিরতি বাবুরা নিজেদের মধ্যেই বলাবলি করছিল। দেখেছো টালির ঘরের পিঁড়িতে বসে রম্বা উর্বশী কেমন চায়ের গেলাস মাজছে? খাসা বলেছে একেবারে। চেহারা যেমন, গায়ের রঙও সেরকম। এই জন্যেই হরিবোধাই বউকে আদেশ করেছে সবসময় ঘোমটার আড়ালে মুখ লুকিয়ে রাখতে। আর মুখ দেখে কি হবে? পুরুষ মানুষ মুখ দেখে করবে কি? যা বলেছ, এই জন্যই তো বাড়ি ফেরার পর একটু দেখতে আসা। হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এই রকম কথা চলতেই থাকে। হরিরও কানে আসে। সে কিন্তু নিষ্পৃহ থাকে। আর যাকে নিয়ে বলা, সে শুধু তার নিজের কাজেই ব্যস্ত থাকে। কাপ প্লেট ধুতে থাকে আর উনুনে চা করতে থাকে। কোনো বাক্যবান তার অন্তরে প্রবেশ করে না। এরকম বেশ চলছিল। রাস্তার ধারে মালিকানাহীন জায়গায় জমির দোকান রয়েছে হরির। ফুলে ফেপে উঠেছে তার মধ্যপ্রদেশ। আঙুল ফুলে কলা গাছ হয়েছে। আশেপাশের লোক ব্যবসায়ীরা ঈর্ষায় সারাদিন একবেলা ভাত খাচ্ছে আর তাদের কপালকে গালাগাল দিচ্ছে। তাদের কেন হরির মতো একটা বউ হলো না? নাইবা দিল ঈশ্বর ওরকম আকর্ষণীয় দেহ সৌষ্ঠব, কিন্তু স্ত্রী ভাগ্য তো দিতে পারত, যাতে একটু লক্ষ্মী লাভ হয়। একদিন এক কাণ্ড ঘটে গেল। পাড়ার মস্তান বাবলু কিছুদিন ধরেই স্থির করেছে মহুয়ার মুখশ্রী দেখেই ছাড়বে। এমনিতেই নারী সঙ্গ লোভী বাবলুর মহুয়ার উপর নজর সেই প্রথম থেকেই। জংলি ভাল্লুকের মতো তককে তককে থাকে কখন মহুয়াকে বাগে আনা যায়। অনেক দিন চা খেতে এসে বিভিন্ন অছিলায় সে চেষ্টা করে গেছে মহুয়ার কাছে ঘেঁষবার। শাসক দলের কাছের লোক হওয়ার সুবাদে বাবলুকে এমনিতেই কেউ সেরকম ঘাঁটায় না। বেআইনি অনেক কিছুর সাথেই সে যুক্ত, আর সেটা মাথায় দাদারা হাত থাকার সুবাদেই। একদিন বৃষ্টির রাতে সে দলবল নিয়ে হাজির হলো হরির দোকানে। মুষলধারে বৃষ্টির ফলে দোকানে খুব বেশি লোক ছিল না। হরি যথারীতি দিনের হপ্তা ক্যাশ বাস্ক থেকে বাবলুকে দেয়। স্বভাবত হপ্তা নিয়েই তার চলে যাবার কথা, কিন্তু সেদিন দোকানের ভেতরে গিয়ে বসল বাবলু, সাথে তার দুই শাগরেদ ফারুক আর ল্যাংড়া। তারা তিনজনেই নেশায় চুর। দোকানের পিছনের ব্রেঞ্চের মধ্যে ছড়িয়ে বসল তিনজন। বাবলু ধমক দিল, হরি, ওই বুড়ো হারামজাদা, এদিকে আয়। বাবলুর এ হেন আচরণে উপস্থিত গুটি কয়েক খরিদ্দার তড়িঘড়ি পলায়ন করল। হরি স্তম্ভিত সন্ত্রস্ত হয়ে বাবলুর কাছে এসে বলল, বাবলু ভাই, কিছু দরকার? এখন তো দোকান বন্ধ করব, শরীরটাও ভালো নেই। বাবলু চিৎকার করে বলল, শরীর তোর ভালো না রে শালা? তাহলে ঘরে এরকম একটা মেয়ে ছেলে কিভাবে রাখিস? কিছুই তো পারিস না শালা বুড়ো, পেট করতেও পারলি না।
দে দে, আমায় দে না রে। করে হাসতে লাগলো ফারুক আর ল্যাংড়া। ওদের হাসিতে বাবলু হাসতে লাগলো। প্রবল বর্ষণের ফলে সেই হাসি বেশি দূর পৌঁছালো না। বৃষ্টির সাথে সাথে খুব বিকট শব্দ করে বাজ পড়ছে। হরি নির্বিকার ভাবে দাঁড়িয়ে রইল। কোথায় তার কান্নায় ভেঙে পড়া উচিত। সে বাবলুর সামনে রাখা ব্রেঞ্চিতে বসে পড়ল, একটা বিড়ি ধরালো, তারপর খুব সতর্কতার সাথে বলল, একটা কথা বলছি বাবলু, তোকে আমার প্রতিদিন হপ্তা দেওয়ার কথা, সেটা আমি দিই। আজ থেকে নয়, 30 বছর ধরে দিয়ে আসছি। তখন তুই জন্মাসনি। আজ পর্যন্ত কোনো দাদা এরকমভাবে আমার সাথে কথা বলেনি। তুই আজ অনেক নেশা করেছিস, বাড়ি যা। কথাগুলো শুনেই তেলে বেগুনে জ্বলে উঠল বাবলু। এক ঝটকায় উঠে হরির জামার কলারটা ধরে ঝাঁকিয়ে শাসাতে লাগলো। আগে কে ছিল জানি না, আগের আমলে কি করেছিস সেটাও জানার দরকার নেই। এখন এই তল্লাতে একটাই দাদা, সেটা আমি। আমি যেটা চাইবো সেটাই হবে। ডাক্তার বউকে এখনই ডাকে এখানে, শালা হারামজাদা। নেতার দাপট দেখে সাগরেদরাও শাসাতে লাগলো হরিকে। ডাক ডাক শালা, বাড়াবাড়ি করবি না। ফারুক কোমর থেকে একটা পিস্তল বার করে হরির পেটে চেপে ধরল। ল্যাংড়া একটা চাকু বের করে লেংচে লেংচে হরির গলায় ঠেকালো। বাবলু চোখের ইশারায় হরিকে ভেতরে গিয়ে মহুয়াকে নিয়ে আসতে বলে। এইবার কিছুটা ভীত সন্ত্রস্ত লাগলো বৃদ্ধ হরিকে। 2 হাত জোর করে সে অনুনয় বিনয় করতে লাগলো। এরকম করিস না বাবলু, ফল খুব খারাপ হবে। তোরা বুঝতে পারছিস না। চলে যা, তোরা চলে যা। বেশি চালাকি করবি না, অফিস করে দেব। এই শালা হারামি। বাবলু ও তার সাগরেদরা গালাগালের বন্যা বইয়ে দেয়। চাকু পিস্তলের চাপে হরি মহুয়াকে ডাকতে ভিতরে যায়। হরি কিছুক্ষণ বাদে বাইরে এসে বাবলুকে বলে, মহুয়া তাদের ভিতরে ডাকছে, সে বাইরে আসতে পারবে না। হরির মুখে বাড়ির ভেতরে যাবার আমন্ত্রণ পেয়ে বাবলু ক্ষুধার্ত পাশবিক চোখ দুটো উত্তেজনায় জ্বলজ্বল করে ওঠে। সে তার ক্ষমতার দম্ভে তৃপ্ত হয়। তার প্রতাপের কাছে নতি শিকার না হয়ে কে থাকতে পারে এই তল্লাটে? বাবলু দোকানের পেছনের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করল। পেছন পেছন তার 2 সাগরেদ, ফারুক আর ল্যাংড়া। ছোট উঠোনটা পেরিয়ে হরির একতলা বাড়ি। রাত্রির অন্ধকারের ঘন ঘটা চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। বাড়ির পিছনের ঝোপ থেকে ক্রমাগত ঝিঝি ডেকেই চলেছে। উঠোনের বুক চিরে ওঠা আম গাছটার ডাল থেকে ওই রাতেও একটা কাক কর্কশ স্বরে কা কা করে কয়েকবার ডেকে চুপ করে গেল। একটা ঠান্ডা হাওয়া মৃদু মন্দ গতিতে আনাগোনা করছে। বাবলু একবার ঘরের বাইরে দাঁড়িয়ে চারিদিকে ভালো করে দেখে নেয়। ফারুক আর ল্যাংড়াকে নির্দেশ দেয় বাইরে দাঁড়াতে।
সে যতক্ষণ না পর্যন্ত বের হবে তারা যেন এই দরজার বাইরেই থাকে, কাউকে ভেতরে প্রবেশ করতে যেন না দেওয়া হয়। ল্যাংড়া মুখ কাঁচু মাচু করে বাবলুকে বলে, সর্দার, আমরা কি একটু ভাগ পাবো না? পাবো না আমরা ভাগ? এক ধমক দিল বাবলু। সালাদের যতই দাও ততই চাই। তোদের এত লোভ কেন রে? সর্দার, আপনার প্রসাদ পেলেই আমরা খুশি। আপনি ভালো করে ভোজন করে আসেন, তারপর নয় আমরা একটু এঁটো কাটা দিয়েই পেট ভরাবো। বাবলু কোনো কিছু না বলে ঘরে ঢুকে যায়, বাইরে দুজন পাহারাদারকে দাঁড় করিয়ে রেখে। ভেতরে একটা টিমটিমে লাল আলো জ্বলছে। বাইরের ঘরের পাশ দিয়ে শোবার ঘরে যাবার সরু রাস্তা। বাবলু সেই দিকে ধীরে ধীরে অগ্রসর হলো। শোবার ঘরের দরজাটা খোলা, পর্দাটা হাওয়ায় উড়ছে। ভেতরের ঘরের আলো জ্বালানো নেই, বেশ অন্ধকার। রাস্তার আলোর আলোতে দেখতে পেল মহুয়া শুয়ে আছে। বাবলু তাকে দেখতে পেয়ে তার ভিতরের পশুটা আবার জেগে উঠল। বাবলু ঢুকে দরজাটা ভেতর থেকে ভালো করে বন্ধ করে দেয়। বাইরে তখন মুষলধারায় বৃষ্টি শুরু হয়। বেশ ঠান্ডা হয়ে যায় আবহাওয়া। রাত তখন 12টা। বৃষ্টি থেমে গেছে। চারিদিকে নিস্তব্ধ বাতাবরণ, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। অনেক দিনের ভ্যাপসা গরম থেকে নিষ্কৃতি পেল শহর। পরের দিন সকালে আবার দোকান খুলেছে হরি। বাজার যাওয়ার সময় বা কাজকর্মে যাওয়ার আগে মেজাজটা ঠিক করে নেবার জন্য হরির দোকানের কড়া চাই ভরসা। তার ওপর একদম খাঁটি গরুর দুধ। হরির নিজের বাড়িতেই গরু আছে। গতকাল রাতের কথা ইতি উতি ছড়িয়ে পড়েছে। বাবলু তার দলবল নিয়ে এখানে তাণ্ডব চালিয়েছে। চায়ের দোকানে এসে কেউ কেউ জিজ্ঞাসা করেছে হরিকে। হরি জবাবও দেয়। সামনে পুজো, তাই চাঁদার জন্য এসেছিল বাবলু আর ওর বন্ধুরা। ওদের আবদার এই বছর একটু বেশি দিতে। আমার দোকান নাকি ফাটিয়ে চলছে, তাই এই বছর 3 গুণ চাঁদা দিতে হবে। অনেক বুঝিয়ে সুঝিয়ে রফা করেছি, তারপর তারা চলে গেছে বৃষ্টি থামার পর। বেলা ক্রমশ বাড়তে থাকলে বাজারে আরো একটা খবর মুহূর্তের মধ্যে রটে যায়। গতকাল রাত থেকে বাবলু, ফারুক আর ল্যাংড়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের বাড়ির লোক জানিয়েছে রাতে না ফিরলেও অনেক সময় তারা সকালে বাড়ি ফিরত, কিন্তু তারা ফেরেনি সারাটা দিন। তাদের ফোনেও পাওয়া যাচ্ছে না। দুপুরে হরি দোকান বন্ধ করছিল। পুলিশের জিপটা সামনে এসে দাঁড়ালো। থানার বড়বাবু রবীন্দ্রনাথ সমাদ্দার গাড়ি থেকে নামলেন। তোর নাম হরি তো? হরি হতচকিত হয়ে উত্তর দেয়, আগে স্যার, কি হয়েছে? কাল রাতে বাবলু এসেছিল? হ্যাঁ স্যার, টাকা নিতে। তারপর কখন বেরোলো? বৃষ্টি হচ্ছিল, থামার পরে চলে গেল স্যার। আচ্ছা, তোর দোকান আর ঘর একটু দেখতে হবে, ভেতরে চল। রবীন্দ্রনাথ সমাদ্দার দুজন কনস্টেবলকে নিয়ে ভেতরে গেলেন। ঘরের ভেতর থেকে মহুয়া বেরিয়ে আসে। তার কথা বড়বাবুরও অবগত। এ তল্লাটে প্রত্যেকে মহুয়ার প্রেমের দিওয়ানা। বড়বাবু মহুয়ার শরীরটা জরিপ করে জিজ্ঞাসা করলেন,
কিরে হরি, তোর বউ কাল কোথায় ছিল? ওর বোনের ঘর গেছিল সাহেব, ওই পাশের পাড়াতেই। বড়বাবু মহুয়ার দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বলে, ঘোমটা খোলো তো, কিছু কথা বলতে হবে তোমার সাথে। পুলিশের সামনে কি এইসব চলে? মহুয়া মিষ্টি স্বরে উত্তর দেয়, আমার গুরুর নিষেধ আছে বড়বাবু, পরপুরুষের সামনে মুখ দেখাতে। বড়বাবু আরো কিছুক্ষণ মহুয়াকে দেখে বাড়ির ভেতরে প্রবেশ করে। উঠোনে সারি সারি টবে জবা গাছ, কি সুন্দর লাল টকটকে জবা ফুটেছে। বর্ষার জল পেয়ে যেন তত্তর করে বেড়েছে। রবীন্দ্রনাথ বাবু ঘর থেকে ঘুরে এসে গাছগুলো দেখে হরিকে বলেন, বাহ হরি, বেশ সুন্দর গাছ লাগিয়েছিস তো। তবে শুধু জবা গাছ কেন রে? আজ্ঞে স্যার, আমার বইয়ের ইচ্ছা, ওর জবা ফুল খুব ভালো লাগে। আমার মন্দিরে মায়ের পায়েই দেয়, এই দেখুন না স্যার। এগিয়ে এসে মন্দিরের দরজাটা খুলে দেয়। জগৎজননী মায়ের গলায় রক্ত জবার অসংখ্য মালা। মা করাল বদনী স্মিত হাসি মুখে দাঁড়িয়ে বিশ্ব চরাচরের খেলা দেখছেন। ঘটের পাশে 3টে মরার খুলি সিঁদুরে চর্চিত। রবীন্দ্রনাথ বাবু ধর্মপ্রাণ মানুষ, দু হাত জুড়ে প্রণাম করলেন। মায়ের দেখাশোনা আমিই করি। আমার গুরুদেব এই আসন প্রতিষ্ঠা করে গেছেন। এই তো আসছে কৌশিকী অমাবস্যায় তিনি কামাখ্যা থেকে আসবেন, পুজো হবে, ভোগ হবে, আশা চাই কিন্তু স্যার। কথাগুলো মহুয়া ঘোমটার আড়াল থেকেই বলল। চা বিস্কুট খেয়ে বড়বাবু থানায় ফিরে গেলেন। সত্যি হরির চায়ের জবাব নেই। একেবারে খাঁটি গরুর দুধের কড়া চা। হরি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, মন্দিরের দরজা দিয়ে ভেতরে চলে যায়। সেদিন রাতে ঘটনার সত্যতা ছিল এই রকম। বাবলু ঘরে ঢুকেছিল, তখন মহুয়া শুয়েছিল পাশ ফিরে। বাবলু ঝাঁপিয়ে পড়েছিল তার উপর। মহুয়া কিন্তু কোনো রকম বাধা দেয়নি। কিছুটা অবাক লাগে বাবলুর, কিন্তু পাশবিক ক্ষুধার তাড়নায় তার স্বাভাবিক জ্ঞান লোপ পায়। অন্ধকারে সে কিছু ঠাউর করতে পারে না। রতিক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবার পরে মহুয়ার উপর থেকে উঠে যাবার চেষ্টা করে বাবলু। তখন তার তলপেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। যন্ত্রণায় চিৎকার করতে থাকে সে। পালানোরও চেষ্টা করে, কিন্তু পারে না। বৃষ্টিপাত অঝরে হচ্ছে বাইরে, সাথে ভয়ানক বজ্রপাত। বাবলুর চিৎকার বেশি দূর শোনা যাচ্ছে না। রক্তে ভেসে যাচ্ছে ঘর। বাবলুর শরীর ধীরে ধীরে শীতল হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে বিদ্যুতের ঝলকে সে দেখতে পায় মহুয়ার মুখ। এতদিন তার শরীর দেখেই মোহিত হয়েছে, এইবার সেই মুখ দেখার সৌভাগ্য হলো বাবলুর। তার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করার আগে রমণীয় শরীরের উপর একটি অতি প্রাকৃতিক চেহারা। আগুনে পুড়ে যাওয়া একটা মুখ,
চোখ দুটোর মধ্যে মণি অবস্থিত নেই, জিহ্বা মধ্যেখানে চেরা। দেরি হচ্ছে দেখে ফারুক ও ল্যাংড়া ভিতরে যায়। বাবলুকে দেখার আগেই সেই বিভৎস দানবীয় মূর্তি দেখেই সেখানে হার্টফেল করে মারা যায়। সেই পড়ে থাকা দেহ থেকে রক্ত পান করতে থাকে ডাকিনীটা। অদূরে হরি বিড়ি খেতে খেতে হতাশ মনে ভাবতে থাকে কি কুক্ষণে 2 বছর আগে অমাবস্যার রাতে মদ্যপান করে শ্মশানঘাটে গিয়েছিল সে। হরি সঙ্গী সাথীদের সাথেই গিয়েছিল নেশা করতে, কিন্তু তার নেশা কাটতে দেরি হওয়ায় তারা অনেক আগেই ফিরে আসে। কিছুটা স্বাভাবিক হওয়ার পরে সে যখন উঠে বাড়ি আসতে যাবে, তখন কিছুটা দূরে একটি নারীকে দেখতে পায় সে। একটা যুবতী মেয়ে অচৈতন্য হয়ে পড়েছিল ঘাটের পাশে। আধো নেশায় তার মনে কাম উদ্রেক হয়। সে কাছে যায়। বেশ সুন্দর দেহ সৌষ্ঠব দেখে লোভ সামলাতে না পেরে যখনই তার মুখের ওপর থেকে কাপড়টা খুলতে যায়, উঠে বসে পড়ে সেই নারী। তার ভয়াবহ রূপ দেখে ভয় পেয়ে যায় হরি। আগুনে বিভৎসভাবে পোড়া তার মুখ। হরির চিৎকার শুনেই এগিয়ে আসেন কাপালিক তারাশঙ্কর। তিনি কিছুটা দূরেই সাধনা করছিলেন। হরিকে কোনো প্রকার সেই বিপদ থেকে নিস্তার দেন তিনি। প্রাণে বাঁচে হরি। তিনি জানান এই অগ্নিদগ্ধ নারীটিকে নিয়ে রাতে একদল লোক এসেছিল। তারা এইভাবেই মরাটাকে ফেলে রেখে চলে যায়। তারাশঙ্কর সব সাধনা করেন। এরকম মরা পেলে সাধনার জন্য অত্যন্ত কার্যকরী হয়। কিন্তু সাধনা করতে গিয়ে দেখা যায় এই মেয়েটি অনেক বাসনা কামনা নিয়ে আত্মঘাতী হয়েছে। এর আত্মা দিয়ে কোনো শুভ কাজ সম্পাদন করা সম্ভব নয়। তন্ত্র সাধনায় এই আত্মা জেগে উঠেছে কোনো ক্রমে। অশুভ শক্তি জেগে উঠেছে মেয়েটির দেহে। একটি ডাকিনী নিয়েছে তার স্থান। তার বিকট রূপ। তান্ত্রিক এই ডাকিনীকে নিজের কাছে আর রাখতে চান না, তাই তাকে আবার মন্ত্র বলে নিষ্ক্রিয় করে রাখেন তিনি। কিন্তু হরি তার লোভের দ্বারা সেই শক্তিকে আবার জাগ্রত করেছে। তারাশঙ্কর একটি উপায় করেন যাতে তার কাছে না থাকে এই ডাকিনী ও গরিব হরির একটু উপকার হয়। তাই রফা হয় একটি, যাতে দুজনেরই লাভ হয়। লোভের মাসুল যে তাকে এইভাবে দিতে হবে সেটা কি করে অনুমান করা সম্ভব? হরির কোনো বিকল্প রাস্তা খোলা ছিল না তারাশঙ্করের রফা মেনে নেওয়া ছাড়া। লোভ কাউকে ছাড়ে না। লোভের মাসুল দিতেই হয়। ওই ডাকিনী রক্তের বিনিময়ে দুধের বন্দোবস্ত করে, যা অতীব সুস্বাদু ও ঘন। এতে হরির উপকার হয়। কিন্তু হরির জানা ছিল না সেই দুধের বন্দোবস্ত কি রূপে হবে আর কিভাবে হবে। পরের দিন সকালে আরো 3টে জবা গাছ জন্ম নেয় মায়ের পায়ে শোভিত হওয়ার জন্য। আর কত যে জন্ম নেবে আর লোভের শেষ কবে হবে সেটা তিনি জানেন।
আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।